শুভ সকাল। মেরিল মিক্সওভার রাঙা সকাল অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনের মতো আজকের দিনটিও সুন্দর হোক সেই প্রত্যাশা জানাচ্ছি। সাথে আছি আমি অর্চি। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। সুন্দর সকালে প্রতিদিনই আমরা হাজির হয়ে যাই নতুন নতুন অতিথি নিয়ে। আজকেও নতুন অতিথি আছেন, তার কাছে যাব, কিন্তু তার আগে অর্চির কাছে চলে যাচ্ছি। অর্চি, শুভ সকাল। আমি এটার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে অনেকদিন পরে পেলাম। সত্যি তাই, তুমি আমাকে অনেকদিন পরে পেলে। দুজনই দুজনকে ইনফ্যাক্ট অনেকদিন পর পেলাম। একদমই ভীষণ ভালো লাগছে। কেমন যাচ্ছে তোমার সময়? আমার ভালো যাচ্ছে, তোমার কেমন যাচ্ছে? ভালো যাচ্ছে, তবে আজকেও ভালো আছে। এবং যেমনটা হয় রাঙা সকালে আমরা আসলে এত রাঙা মানুষদেরকে কাছে পাই, তাদের সান্নিধ্যে নানান গল্প শুনতে পারি। আজকেও তেমনটাই হবে। এবং আজকে তুমি আরো বেশি আনন্দিত হবে যে এমন একজন অতিথি আছে যার থেকে আমরা নতুন একটা বিষয় জানতে যাচ্ছি। চলো দর্শককে জানাই কে আছে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি চিকিৎসক এবং উদ্যোক্তা ডক্টর ইশতিয়াক জাহিদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা তো খুব ভালো আছি। সকালটা শুরু হলো এমন মানুষের সাথে সান্নিধ্যে আসলে, এবং পুরোটা সময় আমরা আপনার থেকে নানান গল্প শুনতে চাই, আমরা অনুপ্রাণিত হতে চাই, আলোড়িত হতে চাই। আপনার কেমন লাগছে রাঙা সকালে? খুবই ভালো লাগছে। আপনার বাবার চাকরি সূত্রে যেতে হয়েছে সৌদি আরবে, সেখানে কেটেছে কতটা সময়, কেমন ছিল সেই সময়, ছোটবেলার স্মৃতি সবকিছু শুনতে চাই। জি, আমার জন্ম রংপুরে। হ্যাঁ, আমার বাবা ডক্টর ছিলেন, সেখানে সরকারি চাকরি করতেন। সো বাবার খুব পোস্টিং হয়ে যেত। সো জন্মের 20 দিন পর পোস্টিং হয়ে যায় ঢাকায়। সো জন্মের 20 দিনে আমি ঢাকায় চলে আসি। তারপরে ঢাকায় ছিলাম 5 বছরের মতো। তারপরে 5 বছরে বাবা চলে যায় সৌদিতে, বাবা মার সাথে সৌদিতে চলে যাই। আচ্ছা। আমি সৌদিতেই আমার পুরো চাইল্ডহুড। আমি বাংলাদেশে আবার ক্লাস 9-এ আসি। তো আমার কোনো স্কুল ফ্রেন্ড নেই বাংলাদেশে 1 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, আমরা সৌদি আরবে আরো খানিকক্ষণ থাকবো, তারপরে আমরা বাংলাদেশের গল্পটায় ফিরে আসবো নিশ্চয়ই। সৌদি আরবে আমরা ভেতরে যখন গল্প করছিলাম, আপনি বলছিলেন যে এমন একটা নির্ধারিত জায়গায় আপনাদের অবস্থান ছিল যেখানে কোনো স্কুল ছিল না, আপনি একদম বাসাতেই পড়তে হতো এবং হোম স্কুলিং করতে হয়েছে, এবং চারপাশে পাহাড়, মাঝখানে একটা সিটি, এবং সেখানে খুব সম্ভবত কয়েকটা পরিবার। জি। তো আমরা একটু সেই গল্পটা শুনি যে ওখানকার পরিবেশ, মানুষগুলো সবকিছু মিলে কেমন ছিলেন? আমরা যে জায়গায় ছিলাম এই জায়গাটার নাম ছিল জাবাল রাদোয়া। তো এটা একটা পাহাড়ের নামে। ওখানে 200টা ফ্যামিলি ছিল। 200 জন ফ্যামিলির জন্য একটা হাসপাতাল ছিল। আমার বাবা হাসপাতালে ওখানে ডক্টর ছিল এবং একই সাথে হাসপাতাল ম্যানেজ করতে হতো ওনাকে। ওই হিসাবে সবাই আমাকে চিনতো ডক্টরের ছেলে হিসাবে। আমি পরিচিতটাও ছিল ওরকম, সবাই আদরও করতো এবং কিছু কিছু আরবি জানতাম, শিখতাম, খেলাধুলার জন্য যতটুকু প্রয়োজন হতো। বেশিরভাগ সময় কেটেছে হাসপাতালে। বাবা রুগী দেখছে, পাশে বসে আছি, ফার্মাসিস্ট আঙ্কেল ওষুধ দিচ্ছে, ওনার পাশে বসে আছি, নার্স আন্টিরা কোনো কাজ করতেছে, ওনাদের কাছ থেকে বুঝতেছি এটা কি এভাবেই। এবং যেহেতু হোম স্কুল ছিলাম, ঘুম থেকে ওঠার পরে আম্মা প্রথমে পড়তে বসাতো। তো এটা নিয়ে কিছু কান্নাকাটি করতাম যে বাসায় পড়তে ভালো লাগে না, পড়তে যেতাম না। তারপরে যেটা হয়, বিকাল হলেই চলে যেতাম ফুটবল খেলতে, কারণ ওদের অনেকটা প্রিয় খেলা হচ্ছে ফুটবল। সো ফুটবল তো সৌদিতে খুবই প্রিয়। ফুটবল খেলতাম, প্রচুর সাইকেল চালাতাম। তো মাঝে মাঝে 1-2 কিলোমিটার দূরে চলে যেতাম সাইকেল চালাতে চালাতে। রাস্তাটা পাথরের রাস্তা ছিল, ছোট ছোট পাহাড় ছিল, ওগুলোতে উঠতাম। বড় পাহাড়ে কোনোদিনও ওঠার সাহস করিনি। আচ্ছা। এবং বন্ধু ছিল সৌদি, ফিলিস্তিনি এবং মিশরি, এরাই ছিল। বাংলাদেশি কোনো পরিবার ছিল না? না, বাংলাদেশি পরিবার আমরা একাই ছিলাম ওখানে। আচ্ছা, দারুণ একটা বিষয়। অর্চি, আমার কিন্তু শৈশবের সৌদি আরব এটা মনে হয় যে খেজুরের কথা। ও হ্যাঁ, একদমই। আমরা একটু শুনি সেই মিষ্টি খেজুরের খাওয়া দাওয়া বা কেমন অভ্যাস ছিল। ওখানের অভ্যাসটা ওদের একটু ভিন্ন। ওদের খাবারটা একটু সেদ্ধ টাইপের। এবং যখন কোনো সম্মানিত মানুষ যায় তখন ওদের একটা ট্র্যাডিশনাল খাবার আছে। ওই খাবারটা আসলে হচ্ছে গিয়ে একটা পুরো ছাগল একটা বড় প্লেটের উপর সেদ্ধ করে দিয়ে দেওয়া, মাথা সহ। আমরা ওই ট্র্যাডিশনে সবসময় আমরা ওটা পেতাম, যদিও ওটা খুব কষ্টকর হতো আমাদের জন্য খাওয়া, অভ্যস্ত হওয়া। এবং ওরা আরেকটা জিনিস খেত যেটাকে গাওয়া বলে। সো এটা খুব বেশি খায় ওরা। এটা কফি বিন এবং এলাচ এগুলো দিয়ে তৈরি করে, এবং খেজুর ওদের খুবই প্রিয়। সো প্রত্যেক কিছুতেই খেজুর থাকতো। একেবারেই ভিন্ন রকমের একটা পরিবেশে বড় হয়েছেন আপনি, এবং সেই আবহতে অনেকটা সময় ছিল। তারপরে তো বাংলাদেশে চলে এলেন, এবং বাংলাদেশে আসার পরের জীবনের গল্পগুলো শুনবো। তবে তার আগে আপনার সম্পর্কে আমরা আরো বেশ কিছু ইনফরমেশন জেনেছি, তথ্যগুলো দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। ডক্টর ইশতিয়াক জাহিদ একজন চিকিৎসক এবং উদ্যোক্তা।
যার লক্ষ্য হলো সর্বত্র সকলের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা। তিনি আমার ল্যাব নামে একটি স্বাস্থ্য প্রযুক্তি স্টার্টআপের সহ-প্রতিষ্ঠাতা, যা স্বাস্থ্য নির্ণয়কে সহজ করে তোলে। 2017 সালে সঙ্গী তাজিন সাদিদকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন দেশের স্বাস্থ্য খাতের প্রথম ডিজিটাল স্টার্টআপ আমার ল্যাব। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে 17 বছরেরও বেশি অভিজ্ঞতা ডক্টর জাহিদ ইশতিয়াকের। জরুরি সেবা থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগ ব্যবস্থাপনা পর্যন্ত বিভিন্ন চিকিৎসা শাখায় অবদান রেখেছেন। তিনি টেলিহেলথ, কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য শিক্ষা প্রোগ্রাম সহ একাধিক জনস্বাস্থ্য উদ্যোগ ডিজাইন এবং বাস্তবায়ন করেছেন। হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ডক্টর ইশতিয়াক জাহিদ তার দক্ষতা আরও বৃদ্ধি করেছেন। তিনি প্রযুক্তি নির্ভর হাইপার লোকাল জরুরি স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক স্পৃহা ফাউন্ডেশনে সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে অতিথি উপস্থিত আছেন। চলুন গল্পে চলে যাই এবং সেই ছোটবেলায় আবার ফিরে যাই। তারপরে বাংলাদেশে ফিরে এলেন। সেই সময়টা নিয়ে তোমারও নিশ্চয়ই জানার আগ্রহ আছে। একদম একদম ভীষণ। তখন নতুন পরিবেশে, আপনার জন্য নতুনই দেশ বলতে পারি, কারণ জন্মের পরে যখন চলে গিয়েছিলেন তখন তো সেই স্মৃতি কিছুই ছিল না আপনার। তো তারপরে টাঙ্গাইলে নানা বাড়িতে আপনার বেড়ে ওঠা এবং সেখানে স্কুলে ভর্তি হলেন। তখন আপনি আসলে আশেপাশের সব কিছুর সাথে নিজেকে কি করে আয়ত্ত করে নিয়েছিলেন? কি করে সেই একটা থাকে না, কোপ আপ করার একটা মেকানিজম থাকে, সেটা কি করে আয়ত্ত করেছিলেন? শুরুতেই খুব চ্যালেঞ্জিং ছিল আসলে। আমি অনেক বুলিংয়ের শিকার হয়েছি। আমি যেভাবে কথা বলতাম, যেভাবে ড্রেস আপ পরতাম, কারণ আমি একটা ভিন্ন কালচার থেকে এসেছি। তো শুরুর একটা বছর খুব কষ্টের ছিল বলতে, স্কুলে যেতাম, ক্লাস করতাম, চলে আসতাম। এবং যেহেতু সবাই অনেক ছোটকাল থেকে বন্ধু, সবারই বন্ধু ছিল, জোড়া জোড়া বন্ধু ছিল, কিন্তু আমার কোনো বন্ধু ছিল না। তো সবাই টিফিনের সময় কোথায় গল্প করতে থাকতো, আমি একটা কর্নারেই থাকতাম সবসময়। 9-এর লাস্টের দিকে তখন আমরা একটা ইনিশিয়েটিভ শুরু করি, সেটা হচ্ছে গিয়ে গরিব মানুষদের জন্য কিছু করা। তো আমরা একটা ক্লাব ক্রিয়েট করি। তো আমি প্রপোজ করি যে আমরা যদি ক্লাব ক্রিয়েট করতে পারি যেখানে শীত বস্ত্র দিতে পারি, আমরা খাবার দিতে পারি, মানুষের কিছু ক্ষেত্রে পাশে দাঁড়াতে পারি, সেই সব জিনিসের জন্য। তখন থেকে আসলে পুরো স্কুলটাই আমার ফ্রেন্ড হয়ে যায়। সেখান থেকে আসলে ফ্রেন্ডশিপ শুরু, এবং এরপরে জার্নিটা খুব সুন্দর ছিল। আমরা এখনো ফ্রেন্ড। আচ্ছা, সেই সময় ফ্রেন্ডরা এখনো আছে? আপনার এই যাত্রাকে তারা আসলে কিভাবে দেখে? এখন তারা কি বলে? তারা সবসময় বলে যে আমাদের একটা বন্ধু ছিল, খুব অল্প সময়ের জন্য পেয়েছি, বাট সে এখন একজন ডক্টর এবং সে মানুষের সেবা করে। যেটা শুরু করেছিল এখানে, করছে তা এখনো তা। শৈশবের এই স্মৃতিগুলোর সাথে সাথে আরো বিশেষ কিছু স্মৃতি থাকে। যেমন শৈশবেই কিন্তু মানুষ ডক্টর হব কি হব না এটার একটা সিদ্ধান্ত থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে শৈশবে যেটা হতে চাওয়া হয়, বড় হয়ে আসলে সেটা না হয় অন্য কিছু হয়। একদম। আপনার ক্ষেত্রে শৈশবে আর্মি হওয়ার স্বপ্ন ছিল, পরবর্তীতে সেখান থেকে পরিবর্তিত হয়ে ডক্টর হয়েছেন। একটু শুনি কি কারণে আর্মি হতে চাইতেন? আসলে আর্মির ড্রেসটা খুব ভালো লাগতো এবং ডিসিপ্লিন। সবাই তো হচ্ছে কি কার্টুনে দেখতাম, দে আর দ্য মোস্ট রেসপেক্টেড পিপল, দে গিভ দ্য অর্ডার এবং দে আর ডুইং সামথিং হিরোইক। এই সব কিছুর জন্য ইচ্ছা ছিল যে হিরোইক কিছু যদি করতে চাই তাহলে এটাই হচ্ছে গিয়ে আর্মি হওয়াটাই হচ্ছে গিয়ে মেইন ব্যাপার। এরপরে আসলে যত দিন যেতে থাকে বুঝতে পারি আসলে আমার স্বপ্নটা ওটা ছিল, ইচ্ছা, বাট আমার আলটিমেট জিনিস ছিল আমি ডক্টর হতে চাই। কারণ আমি বাবাকে এত বেশি দেখেছি রোগীদের কিভাবে সেবা দিচ্ছে, আর একজন রোগী যখন সুস্থ হয়ে ফিরে যায় তখন তার যে হাসিটা থাকে, এইটা আসলে এক্সপ্লেইন করা সম্ভব না। একদম একদম চমৎকার চমৎকার একটা স্কুলের পরে আপনি আবার দাদাবাড়ি রংপুরে চলে গেলেন। এটা কি আসলে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া ছিল যে নানা বাড়িতে স্কুল থাকবে, দাদা বাড়িতে যে আপনি কলেজে ভর্তি হবেন? এটা নানা দাদার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল, তো তুমি যদি এসএসসি পাও তাহলে এইচএসসি আমাকে পেতে হবে। আচ্ছা, সময়টা ভাগ করা ছিল যে কোনো একজন। তো আমরা হচ্ছে আমি চলে যাই তারপরে দাদা বাড়িতে রংপুরে ইন্টারমিডিয়েটটা আমার ছিল মেইনলি পড়াশোনাই। আমি ওই সময় একটু ক্রিকেট খেলেছি, প্রচুর ক্রিকেট খেলেছি ওই সময়, এবং তখন থেকেই মাথায় ঢুকে যায় যে আমাকে মেডিকেলে পড়তে হবে, এবং ওখান থেকেই ইচ্ছাটা আরো দৃঢ় হতে থাকে যে আমাকে ডাক্তার। কিন্তু পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলারের সাথেও যুক্ত ছিলেন, খেলাধুলা তো বললেনই, আপনি খুব ভালো একজন বিতার্কিক ছিলেন। সেটা কি স্কুল পর্যায়ে নাকি জাতীয় পর্যায়ে? আমি স্কুল পর্যায়ে ছিলাম। আচ্ছা আচ্ছা। সো
বিতর্ক কি শুধু প্রতিযোগিতা করার সুবাদেই করা হতো নাকি বন্ধু বান্ধবের মধ্যেও একটু বিতর্ক করার অভ্যাসটা ছিল? বিতর্কটা শুরু হয় আসলে হচ্ছে কি কোনো আইডিয়া নিয়ে, তখনই আমরা বন্ধুদের মাঝখানে আইডিয়া নিয়ে অনেক কথা বলতাম যে আমরা কি করতে পারি। যেমন আমরা যখন সংস্থাটা বা ক্লাবটা ক্রিয়েট করতে চাই তখনই অনেক চ্যালেঞ্জ ছিল। কেউ বললো আমরা ক্লাব যদি করি, আমরা ক্লাবটার নাম কি হবে, উদ্দেশ্য কি হবে, অবজেক্টিভ কি হবে, সেখান থেকেই শুরু। তারপরে হচ্ছে স্কুল পর্যায়ে বিতর্ক করেছি অনেক, এরপর আর বিতর্ক করা হয়নি। আচ্ছা আচ্ছা। পড়াশোনার ক্ষেত্রে কোন বিষয়টা স্কুলে সবচেয়ে বেশি পছন্দ? আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল কেন জানি সবসময় বায়োলজি। আচ্ছা। আমি কেন জানি না, বাট আমার খুব পছন্দ ছিল বায়োলজি। আপনার ইচ্ছেটা আসলে আপনি যখন আপনার পরিবারকে জানালেন, তাদের প্রতিক্রিয়া কি ছিল, তারা কি বলেছিল, বা তাদের স্বপ্ন কি ছিল, আপনার বাবা মায়ের স্বপ্ন কি ছিল? আমার বাবা সবসময় চাইতেন আমি ডক্টর হই। কেন আপনার বাবা একজন ডক্টর, সে কারণে কি তিনি চাইতেন? না, আমার বাবার একটা কথা ছিল যে তুমি যখন কোনো অসুস্থ মানুষকে সেবা দিবা, তুমি দুটো জিনিস করতেছো, তুমি একটা সার্ভিসও দিচ্ছ এবং বিইং এ মুসলিম তুমি এটা রিওয়ার্ড অন্যভাবে পাবে। তো উনি এটা বিশ্বাস করতেন। তো উনি সবসময় ইন্সপায়ার করতেন যে তুমি অসুস্থ মানুষকে সুস্থ করার পরে এই যে অ্যাচিভমেন্টটা, এটা তুমি অন্য কোথাও পাবা না, অন্য কিছুতে। এবং এই জায়গা থেকে হয়তোবা বলা হয়েছে কারণেই যে জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। চমৎকার সুন্দর একটি কথা, এবং আপনার কথা থেকেই আমার মনে পড়লো বিষয়টা। আমরা একটু আপনার পড়াশোনার দিকে আর একটু যাই। ইন্টারমিডিয়েটে কোথায়, কোন কলেজে পড়লেন? রংপুর সরকারি কলেজ। রংপুর সরকারি কলেজে। কেমন ছিল কলেজের কলেজটা? অনেক, পরিস্থিতি? আমাদের স্যাররা খুবই ভালো ছিলেন এবং অনেক কঠিন ছিলেন। তো আমাদেরকে খুবই রুলস মানতে হতো। বলতে পারেন আমরা কলেজে যাওয়া, পড়াশোনা সবকিছু একবারে নিয়ম মেনেই চলতে হয়েছে আমাদের ওখানে। যেহেতু ইচ্ছা ছিল ডক্টর হওয়ার, শুরু থেকেই অনেক এক্সট্রা কাজ করেছি। যেমন আমাদের ফার্স্ট ইয়ারে হচ্ছে এটা ডেড বডি ডিসেকশন করতে হয়, কাটতে হয়, যে এটা অনেকে ভয় পেত। তো আমরা কিছু ফ্রেন্ডরা ছিলাম যারা হচ্ছে গিয়ে অন্যের হয়ে হয়ে ডিসেকশন করে দিতাম। তো আমরা বলতাম, তখন আমাদের ইচ্ছা ছিল, আমাদের ভালো লাগতো এই জিনিসটা করতে। যদিও জিনিসটা শুরুর দিকে অনেকেই নিতে পারে না, বাট আমাদের শুরুতে ওরকম কিছু ছিল না। আমরা রক্ত থেকে ভয় পেতাম না, আমরা ডেড বডি থেকে ভয় পেতাম না। এবং অ্যানাটমিতে আমাদের বিশেষ অর্গান নিয়ে পড়তে হতো। তো আমরা দেখা যায় অ্যানাটমিতে অর্গান নিয়ে বসে থাকতাম, যে এটা নিয়ে একজন আরেকজনকে বলছে। আমার সবচেয়ে বেশি পছন্দের ছিল মেডিকেলে হিউম্যান ব্রেইন, কারণ আমি সবসময় হিউম্যান ব্রেইন নিয়ে খুব ফ্যাসিনেটেড। আমার মনে হয় হিউম্যান ব্রেইন আসলে খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, যেখানে নিউরন, কেমিক্যাল, অনেক কিছু আছে। তো মেডিকেল থেকে আমার ইচ্ছা গ্রো করা শুরু করে যে আমি একজন নিউরোলজিস্ট হব অথবা সাইকোলজিস্ট হব। তখন আমার ইচ্ছাটা চেঞ্জ হয়ে যায় ডক্টর, যে আমি কোন স্পেশালিস্টে যেতে চাই। আচ্ছা আচ্ছা। কোন মেডিকেলে ভর্তি হলেন আপনি? আমি তখন ন্যাশনাল মেডিকেলে ভর্তি হয়েছি, পুরান ঢাকায়। পুরান ঢাকায়? পুরান ঢাকা। আচ্ছা। তো ওখান থেকেই শুরু হয়, আস্তে আস্তে পাশ করি। পাশ করার পরে ইন্টার্নশিপ কমপ্লিট করি 2007-এ। তারপর থেকে পড়াশোনায় মনোযোগ দিই। আচ্ছা, আমরা মেডিকেলের সময়টাতে আরেকটু শুনতে চাই, কারণ এই সময়টা জীবনের আসলে আপনার পরবর্তী ধাপের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং এখানেই আপনার ফান্ডামেন্টাল একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। পড়াশোনার বাইরে আসলে বন্ধুদের সাথে সম্পর্ক কেমন ছিল, এবং একই সাথে শিক্ষকদের যে একটা অবস্থান প্রত্যেকটি ছাত্রের জীবনেই সেই প্রভাবটা ভীষণ গুরুত্বপূর্ণ, শুনি আপনার মুখে। পড়াশোনার সাথে আমাদের ব্যাচে ছিলাম আমরা 30 জন। সো আমরা 30 জন বন্ধু খুবই ক্লোজ ছিলাম। আমরা টোটাল 90 জন স্টুডেন্ট ছিলাম। সো আমাদের ওখানে 90 জনে আমরা খুব ক্লোজ। আমরা খুব মেডিকেলে খুব গ্রুপ করে পড়তে হয়, তো একা পড়া যায় না। সো দুজন দুজন করে গ্রুপ করে। তো আমার গ্রুপটা একটু ইন্টারেস্টিং ছিল, যে আমি এক মাস কারোর সাথে পড়লে আবার পরের মাস আরেকজনের সাথে পড়তাম। কেন সেটা? কেন? এতে যেটা হয়, এতে দুটো সুবিধা আছে। তার লার্নিং টেকনিকটা আপনি ধরতে পারবেন, এবং আপনার পড়াটা সহজ হয়ে যাবে। কারণ আপনি যখন একজনের সাথে বারবার পড়ছেন, তো এখানে কিছু লার্নিং গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। তো ইটস গুড টু হ্যাভ মাল্টিপল রিডিং পার্টনার। তারপরে আমাদের স্যাররা খুবই, মানে ওনারা খুবই হচ্ছে কি নলেজেবল ছিলেন। যেমন আমার স্যার ছিলেন প্রফেসর আতাউর রহমান, মেডিসিন স্পেশালিস্ট। প্রফেসর এম.আর. আজাদ স্যার, উনি হচ্ছে আপনি সার্জারি স্পেশালিস্ট। ওনারা আমাদেরকে একটা জিনিস সবসময় বলতো, যে দেখো তোমরা তো একদিন ডক্টর হবা, তো তোমরা রোগীর চিকিৎসা করবা, বাট যদি তুমি রোগীকে
কোনোভাবে পেশেন্ট বানায় ফেলো, মানুষ না বানায়, তাহলে তোমার যে প্রবলেমটা হবে, তুমি রোগ ট্রিটমেন্ট করবা, তাকে করবা না। সো রোগের আগে মানুষকে ট্রিট করতে হয়। তো কাউন্সিলিং এবং এমপ্যাথি যে ওয়ার্ডটা, এই জিনিসটা স্যারদের কাছ থেকে শেখা, যে এমপ্যাথি এমপ্যাথি জিনিসটা আসলে অনেকেই বুঝে না। সো সিম্প্যাথি এবং এমপ্যাথির মধ্যে একটু তফাৎ আছে। তো ডাক্তার হিসাবে একটা মানুষকে প্রথমে ফিল করতে হয় কেন সে এত বেশি অ্যাংশাস, সে কেন এত বেশি কোশ্চেন করতেছে। তো ওনাদের কথা ছিল যখন তুমি ওনাদেরকে বুঝতে পারবা তোমার রোগীকে, তখন তুমি রোগকে সারাতে পারবা। এর আগে তুমি যেটা করবা, শুধু রোগী ট্রিট করার চেষ্টা করবা, কিন্তু রোগী সুস্থ হবে না। সাইকোলজিক্যাল একটা ব্যাপার থাকে। স্টেট ইউনিভার্সিটিতে আপনি হসপিটাল ম্যানেজমেন্টে পড়ার সিদ্ধান্তটা কেন নিলেন? এটা ছিল আসলে আমার চাকরি জীবনে ঢোকার পরে, কারণ 2007-এ যখন আমি ইন্টার্নশিপ কমপ্লিট করে বের হই, তারপর আমি জয়েন করি কিডনি হসপিটালে। কারণ আমার ইচ্ছা ছিল নতুন কিছু জানা। তখন কিডনি হসপিটালে ডায়ালাইসিস ইউনিটটা খুব নতুন বাংলাদেশে, তখন অত বেশি নেই। সো আমি ডায়ালাইসিস ইউনিটে ছিলাম, ওখানে মানুষ কিভাবে ডায়ালাইসিস করে সেই জিনিসগুলো শিখতাম এবং জানার চেষ্টা আস্তে আস্তে শিখছিলাম স্যারদের কাছ থেকে। বাই টাইম আমি একটা এনজিওর সাথে কাজ শুরু করি ভলান্টিয়ারিং হিসেবে 2008-এ, যেখানে আমার কো-ফাউন্ডার তাজিন সাজিদের সাথে পরিচয় হয়। উনি আসলে তখন ডোনার ছিল, আমি ছিলাম ভলান্টিয়ার। তো আমাদের দুইজনের একটা অবজেক্টিভে মিলে যায়, উনিও দেশের জন্য কিছু করতে চায় হেলথ কেয়ার নিয়ে, আমিও হেলথ কেয়ারে কাজ করি। সো আমরা তখন অ্যালাইন, বাট আমি তখন হতে চাই ক্লিনিক্যাল হেলথ নিয়ে কাজ করতে চাই, উনি পাবলিক হেলথ নিয়ে করতে চায়। আমরা তখন আমি কাজ করতে থাকি দুটো মিলেই। যত সময় যেতে থাকে আমি বুঝতে পারি আসলে আমার ইন্টারেস্ট বেশি পাবলিক হেলথে, কারণ আমি হেলথ সিস্টেম নিয়ে কাজ করতে চাই যাতে একটা বড় জনগোষ্ঠী উপকার পাবে। ক্লিনিক্যাল হেলথে আমরা রোগীকে ঠিকই চিকিৎসা দিই, কিন্তু পাবলিক হেলথ যেটা করে টোটাল সিস্টেম এবং প্রসেসটা ক্রিয়েট করে, কিভাবে একটা মানুষ রোগ থেকে মুক্তি পেতে পারে। এই কারণেই 2016-তে আসলে ভালো মাস্টার্স কমপ্লিট করা কি আরো জ্ঞানটা বাড়ানোর জন্য গিয়ে জানার জন্য। এবং পরবর্তীতে আপনি ইবনে সিনাতে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্ম শুরু করেন, আপনার কাজ শুরু করেন। সেখানেও তো আসলে ইমার্জেন্সি অফিসার হিসেবে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে প্রতি মুহূর্তে, কারণ ইমার্জেন্সিতে যারা কাজ করেন তাদেরকে এক তো নিজেকে শান্ত রাখা, নিজেকে ঠিক রাখা, রাইট টাইমে রাইট ডিসিশনটা দেয়া, অনেকগুলো বিষয় কিন্তু কাজ করে। একটু সেই সময়ের কথা আমি জানতে চাই। ইমার্জেন্সি ডিপার্টমেন্টটা আসলে খুব ট্রমাটাইজিং একটা ডিপার্টমেন্ট। যারা ওখানে কাজ করে, আই থিঙ্ক এভরিওয়ান শুড টেক সাইকোথেরাপি, কারণ প্রতিদিন আমরা যা দেখতাম এবং যা পেতাম, আমরা দিন শেষে ডক্টররাও হিউম্যান বিইং, উই হ্যাভ হার্টস অ্যান্ড এভরিথিং, ইমোশনস। তো ওই জায়গাটা খুব ট্রমাটাইজিং হয়ে যেত। তো আমার মনে আছে অনেক একটা ঘটনা বলবো। তো একদিন আমি ডিউটিতে ছিলাম, তো একটা কনস্ট্রাকশন ওয়ার্কার 6 তলা থেকে পড়ে যায়। 6 তলা থেকে পড়ে যাওয়ার পরে যেটা হয় কি তাদের ইন্টারনাল ব্লিডিং হয়, তো তাদের মুখ থেকে ব্লাড আসতে থাকে। বাট আমরা তখন খুব রুথলেস হয়ে তাকে সিপিআর দিতে থাকি ওই টাইমে, অনলি তো তাকে বাঁচানোর জন্য। ওই সময় ইমার্জেন্সিতে একটা ছোট্ট বাচ্চাকে মা নিয়ে আসছে, মেয়েকে, তার কপালের একটা জায়গায় কেটে গিয়েছে। আমি ওই পেশেন্টের সাথে যা করছিলাম ওই বাচ্চাটা দেখছিল। এই বাচ্চা যে ট্রমাটা পেয়েছে, এই ট্রমাটা থেকে ও কোনোদিন উঠতে পারবে না। এবং এখানে কথা কি বাংলাদেশে ইমার্জেন্সিতে একই সাথে খুবই সিরিয়াস কেস আসে, আবার ছোট্ট একটা কাট ইনজুরি আসে। এর কারণ বাংলাদেশে কোনো আর্জেন্ট কেয়ার নেই। আর্জেন্ট কেয়ারের মেইন উদ্দেশ্য ছিল ছোটখাটো পুড়ে যাওয়া, কেটে যাওয়া, এই জিনিসগুলো আর্জেন্ট কেয়ার ডিল করবে, আর ইমার্জেন্সি ডিল করবে আপনার এই মেজর কেস। এই জন্যই কি পরবর্তীতে যেটা বলেছি, আমরা স্পৃহায় ক্রিয়েট করেছি হাইপার লোকাল আর্জেন্ট কেয়ার নেটওয়ার্ক, স্পৃহাতে ক্রিয়েট করার। ওর পিছনে একটা কারণ আছে। আচ্ছা, আমরা একটু কারণটা শুনি। কারণটা আমাদের দেশে প্রাইমারি হেলথ কেয়ার, মানে প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য যেগুলো পয়েন্ট আছে, সেখানে যে আপনি ডক্টর দেখাতে পারবেন, জ্বর হলে ট্রিট করতে পারবেন, এগুলো। এছাড়া আরেকটা সেট আপ আছে যেটা হাসপাতালের মধ্যে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট। যেমন আপনি যে সরকারি হাসপাতালে গেলে আপনি মেডিসিনের আউটপেশেন্ট ডিপার্টমেন্ট আছে, সার্জারি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট আছে। আবার একটা ডিপার্টমেন্ট আছে ইমার্জেন্সি, যেখানে আসলে যাওয়ার কথা খুবই মুমূর্ষু একজন রোগীকে, এবং ইমার্জেন্সিটা তৈরি হয়েছে এই জন্য মুমূর্ষু রোগীকে ট্রিট করার জন্য। তাহলে যার হাতে গরম পানি পড়েছে সে কই যাবে? সে ওই আউটপেশেন্টও যেতে পারবে না, ইমার্জেন্সিতেও যেতে পারবে না। যার ছোট্ট একটা হাত কেটে গেছে, শুধু ড্রেসিং লাগবে বা একটা ছোট সেলাই লাগবে, সে কি করবে?
এই গ্রুপ অফ পিপল এদেরকে আর্জেন্ট কেয়ার বলা হয়। দে আর নট ইমার্জেন্সি, দে আর নট রেগুলার কেস, ইন বিটুইন আর্জেন্ট। এদের জন্য তৈরি করা হয় আর্জেন্ট কেয়ার। তো আর্জেন্ট কেয়ারের কনসেপ্টটা হচ্ছে কি এখানে কাটাছেঁড়া, নেবুলাইজেশন, অল্প সময়ের জন্য অক্সিজেন দেওয়া, ড্রেসিং করা, যে কোনো কাজগুলো করা যায়। এখানে প্যারামেডিক্স থাকে, ডক্টর থাকেন এবং স্টেরিলাইজেশন মিলে যা কিছু করা সব ব্যবস্থা থাকে। আচ্ছা, আপনি তো জনস্বাস্থ্য নিয়ে কাজ করা শুরু করলেন, কিন্তু যে কোনো কাজেরই হয় কি যে একটা কেন্দ্রবিন্দু থাকে, সেই জায়গাটাকে কেন্দ্র করে বিষয়টা আসলে বিকশিত হয়। আপনার চিন্তার উৎপত্তিটা কবে থেকে হলো যে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই? এটা হয়েছে আসলে 2008 থেকে। সো 2008-এ আমি যখন কাজ করতাম মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ওটা বস্তির খুব কাছে ছিল। ওখানে সবগুলো রোগী ছিল আন্ডার প্রিভিলেজ, ওরা আসলে সুবিধা বঞ্চিত। তখন বেরিবাদের সাথে একটা মাচার মতো বস্তি ছিল, যার নিচে পানি, তার উপরে তারা থাকতো। তো ওরা প্রায় আপনার পেটের অসুখ নিয়ে আসতো, কারণ ওদের ওয়াটার কন্টামিনেশন, নিচে ময়লা পানি। তো ওদের সাথে যখনই বলতাম, ওরা পেটের অসুখ নিয়ে আসতো, ওদেরকে চিকিৎসা দিতাম। অ্যাট দ্যাট মোমেন্টে ওরা সবসময় খরচ করতেছে কিন্তু আপনার পেট খারাপের জন্য ওষুধ কেনার জন্য, কিন্তু ওরা পানি ফোটাচ্ছে না। কিভাবে ভালো থাকবে সেটা না। তো তখন আমি ওদের সাথে যখন কথা বলা শুরু করি, ওদের অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথম ছিল যে স্যার আমরা তো রান্না করারই জন্য এনাফ জায়গা পাই না, চুলো পাই না, তা আমি কিভাবে পানি গরম করব? আবার পানি পিউরিফিকেশন ট্যাবলেটে পানি গন্ধ আসে, ওটা খেতে পারি না। তখনও এত লার্জ স্কেলে ওয়াটার পিউরিফিকেশন তৈরি হয়নি। কিন্তু প্রায় 3-4 মাস ওদের সাথে কথা বলার পর, কাজ করার পর, ওরা যখন দেখলো যে ওরা যে পরিমাণ টাকাটা খরচ করে ফেলেছে চিকিৎসার জন্য, তার অর্ধেক দিয়ে পানি কিনে খেতে পারে, তারা শুনলো এই জিনিসটা সম্ভব একজন জনশক্তি, মানে পাবলিক হেলথ যারা কাজ করে তাদের জন্য। কারণ তারা চিকিৎসার চেয়ে বেশি চিন্তা করে কিভাবে প্রিভেনশনে যাওয়া যায়। এবং একটা গল্প যদি বলি, আমাদের ওখানে হচ্ছে স্ক্যাম চলতো একটা, সেটা হচ্ছে গিয়ে এনার্জি বুস্টিং স্ক্যাম বলি একটা। সেটা হচ্ছে যারা কাজ করে দিনে, রিক্সা চালক, ভ্যান চালক, অথবা হচ্ছে গিয়ে বাসায় যারা কাজ করে, তারা খুব দুর্বল হয়ে যায় কিছুদিন পর পর। এটা মেইনলি ডিউ টু অ্যানিমিয়া এবং ভিটামিন এগুলোর জন্য। লোকাল যে ঔষধের দোকানদাররা তারা কি করে, একটা জাস্ট নর্মাল স্যালাইনের মধ্যে একটা ভিটামিন ইনজেকশন দিয়ে দেয়, যার কস্ট আসলে 60 টাকার মতো। সেটা তারা 400-500 টাকায় সেল করে। ওদেরকে যখন এইটা দেওয়া হয় তখন ওরা খুব ভালো ফিল করে, কারণ স্যালাইন দেওয়ার পর ভালো ফিল করবেন, 2 দিন 3 দিন ভালো ফিল করে, এরপর আবার যায়। কিন্তু এটা তো শরীরের জন্য খুব ক্ষতিকর। এটা যখন ওদেরকে বোঝাতে চাই, এই জিনিসটা বোঝাতে অনেক সময় লেগেছে, 1 বছর লেগেছে এই স্ক্যাম থেকে আমাদের বের হতে। ওদেরকে বোঝানোর সময় একটা ব্যারিয়ার ছিল, লোকাল যারা ফার্মেসিতে ছিল এবং তারা প্রতিবাদ করেছে, অনেকে চিঠিও দিয়েছে, ডক্টরের সাহেবের পা না থাকলে কিভাবে হাঁটবেন, হুমকিগুলোও পেতে হয়েছে আপনাকে। কিছু করার নেই, তো এটা আসবেই। এবং যে কোনো ভালো কাজ করতে গেলেই আসলে এই ধরনের বিষয় ফেস করতেই হয়, কিছুটা বিষয় ফেস করতেই হয়। আর তখন অনেক সাহসী ছিলাম। হ্যাঁ, আপনি বরাবরই সাহসী ছিলেন। তখন এইভাবে কাজ করতে করতেই আসলে তখন মনে হয় যদি আমি সিস্টেম চেঞ্জ করতে চাই, তাহলে আমাকে পাবলিক হেলথেই পড়তে হবে তখন থেকে। কারণ আমি তখন আই এম মাচ মোর ইন্টারেস্টেড ছিলাম তখন সিস্টেম নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, তারপরে কি হলো? আমরা যেটা জানি যে স্পৃহার সাথে যুক্ত হলেন তারপরে। তার আগে একটু আমি যদি কর্মজীবনে আরেকটু থাকতে চাই, আপনি ক্যান্সার হসপিটালে কাজ করেছেন, সাজিদা ফাউন্ডেশনে কাজ করেছেন। এই ক্ষেত্রগুলোতে কাজ করতে গিয়ে আসলে আপনার কেমন অভিজ্ঞতা হয়েছে? ক্যান্সারে কাজ করার আমার প্রথম অভিজ্ঞতা ছিল, আমি যতগুলো রোগী দেখেছি সবাই লেট স্টেজে ডিটেক্টেড হতো। আচ্ছা, আমি খুবই কম, 1%-এর কম পেশেন্ট ছিল যারা একবারে প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছে। সবাই তার রোগটা নিয়ে অনেক দিন ভুগত। ব্যাপারটা আসলে এরকম ছিল না যে তাদের টাকা পয়সা বা রিসোর্সের অভাব নেই, এটা মাইন্ডসেট। তো আমাদের বাই নেচার আমাদের মাইন্ডসেট হচ্ছে রিঅ্যাকটিভ মাইন্ডসেট। আমরা অসুস্থ না হলে ডাক্তারের কাছে যেতে চাই না, আবার অসুস্থ হলেও সহজে যেতে চাই না। আর টেস্ট নিয়ে আমাদের একটা নেগেটিভ ধারণা আছে যে টেস্ট কেন করব। স্ক্রিনিং টেস্টের আসলে মেইন পারপাসটা হচ্ছে স্ক্রিনিং মানে হচ্ছে একটা সুস্থ ব্যক্তির কে পরীক্ষা করে তার ভেতরে কোনো রোগ আছে কিনা সেটা নির্ণয় করা। অ্যাজ লাইক আমরা গাড়ির যেমন সার্ভিসিং করি বা মেইনটেনেন্স করি। প্রিয়া ফাউন্ডেশনের কথা শুনছিলাম, সেখানে আসলে কোন ভাবনা থেকে তাড়িত হয়ে যে আপনি কাজ শুরু করেছিলেন সেই গল্প তো আমরা শুনলাম, কিন্তু তখন কাজ করতে গিয়ে পরিকল্পনাটা আসলে কি ছিল, কি চাইছিলেন করতে তখন?
স্পৃহায় আমাদের উদ্দেশ্য ছিল যারা সুবিধাবঞ্চিত মানুষ তাদের জন্য স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, এটা দিয়ে একটা চক্র ক্রিয়েট করা যাতে তারা দারিদ্র্যের চক্র থেকে বের হয়ে যেতে পারে। ওই সময় ইচ্ছাটা ছিল হচ্ছে গিয়ে কাউকে যদি আমি স্বাস্থ্যসেবা দিই, শিক্ষা দিই এবং যদি তাকে কর্মসংস্থান করে দিই, তাহলে মানুষ যে সাইকেলে পড়ে যায়, দারিদ্র্যের সাইকেল, সেখান থেকে বের হতে পারে। সেটা নিয়ে উদ্দেশ্য নিয়ে কাজ শুরু তখন 2013-তে। স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা মা ও শিশু স্বাস্থ্য, ম্যালনিউট্রিশন, বাচ্চাদের, অ্যাডোলেসেন্ট গার্লসদের স্বাস্থ্য এবং যেটা হচ্ছে গিয়ে প্রাইমারি হেলথ কেয়ার সবার জন্য, সেই স্বাস্থ্যটার উপর বেশি ফোকাস করি। তখন আমরা চিকিৎসা সেবার পাশাপাশি ডায়াগনস্টিক টেস্টও শুরু করি স্পৃহাতে। তখন আমাদের নিজস্ব ডায়াগনস্টিক ল্যাব থাকে, সেটাতে আমরা টেস্ট করি। আমাদের স্কুল ছিল, সেখানে আমরা বাচ্চাদের পড়াতাম। আমাদের সেলাই শিক্ষার প্রশিক্ষণ ছিল, আমাদের কম্পিউটার ট্রেনিং ছিল। আমরা সবকিছুই চেষ্টা করেছি যাতে সুবিধাবঞ্চিত মানুষরা একটু কিছু করতে পারে। এবং আমার এই কথাটা মনে হচ্ছিল যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে তো আসলে প্রশিক্ষণ দেওয়ারও ব্যাপার আছে এবং তার দক্ষতা কোন দিকে বা সে কোন দিকে যেতে পারে, কি কাজ করতে পারে, ওই বিষয়গুলো নিয়েও তো আসলে পরিকল্পনার একটা ব্যাপার আছে। তখন কোন কোন দিকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করেছিলেন আপনারা? আমরা দুটো জায়গায় তখন প্রশিক্ষণ ছিল। একটা, আমরা কম্পিউটারের উপর খুব জোর দিচ্ছিলাম, কারণ পৃথিবী যেভাবে 2013-তে তখনই একটা অ্যাজাম্পশন করা যাচ্ছিল পৃথিবী অনেক র্যাপিডলি চেঞ্জ হবে এবং যারা হচ্ছে একটু পিছিয়ে আছেন তাদের কম্পিউটার অ্যাক্সেসটা থাকে না। এই কারণে তারা কোনো চাকরিতেও যদি যেতে চায়, তাদের প্রথম যে লিমিটেশনটা থাকে, তারা অনেক মেধাবী হয় কিন্তু যেহেতু কম্পিউটার তারা কোনোদিন দেখেনি, খোলেনি, তারা পিছিয়ে পড়ে। আর সেলাই প্রশিক্ষণটা দেওয়ার কারণ ছিল যেসব মারা বাসায় বসে আছে তারা সেলাই করে তাদের দৈনন্দিন ইনকামটা করে ফেলতে পারেন। এটা যেভাবে সোসাইটির জন্য ভালো, ওনাদের ইনকাম সোর্সের জন্য ভালো। স্পৃহার সাথে আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত সংযুক্ত থাকলেন? স্পৃহার সাথে আমি 2013 থেকে শুরু করে এখন পর্যন্ত আছেন। আমার মনে হয় এর পরের গল্পটাতে চলে যেতে পারি। আমার ল্যাবের মনে হয় যে সবচেয়ে ইন্টারেস্টিং। হ্যাঁ, আমার ল্যাবের গল্প একটু আসতে চাই। এবং 2017 সালে আপনি আপনার সহ প্রতিষ্ঠাতাদের নিয়ে যাত্রা শুরু করলেন। সেই সময়ে আমি প্রথমে এটুকুই জানতে চাই যে কতটা চ্যালেঞ্জিং ছিল যে ভাবনা এবং পরিকল্পনা আপনারা করেছিলেন সেটা আসলে বাস্তবায়ন করা। 2017-তে যখন আমরা প্রথম চিন্তা করি যে আমরা আমার ল্যাব ক্রিয়েট করব, তখন আসলে এই কনসেপ্টটা সম্পর্কে কেউ ক্লিয়ার ছিল না। যাদেরকে হায়ার করব মেডিকেল টেকনোলজি, যারা ব্লাড কালেক্ট করে ওনাদেরকে মেডিকেল টেকনোলজি বলে, ওনারাও বুঝতেছিল না আমরা কি করব। আমরা যখন ডায়াগনস্টিক সেন্টারের সাথে কথা বলতে যাচ্ছিলাম যে আমরা এটা করতে চাই, ওনারাও কনফিউজ হয়ে যাচ্ছিল যে আপনারা কি ল্যাব, আপনারা কোম্পানি, তো কোথায় কাজ হবে, কি হবে। তো খুবই চ্যালেঞ্জিং একটা সিচুয়েশনে কনসেপ্টটাই কাউকে আইডিয়াটাই বোঝাতে পারছিলাম না। কিছুটা হেল্প করেছে ফুড পান্ডা কনসেপ্টটা, যে আপনি যদি ফুড পান্ডায় খাবার অর্ডার দিয়ে খান তাহলে রক্ত টেস্টের জন্য কেন যাবেন, সেটাও তো আপনি অর্ডার দিয়ে করে নিতে পারেন। কিছুটা হেল্প করেছে এই ক্ষেত্রে ধারণাটা দিতে। 2017-তে আমরা মেইন ফোকাস করি হচ্ছে গিয়ে পাইলটিং এর ক্ষেত্রে, কারণ আমাদের কোয়ালিটি নিয়ে খুব ইস্যু ছিল। এটা তো অন্য কোনো প্রোডাক্ট না যে আমি চাইলেই ডেলিভারি করে ফেলতে পারবো। এটা একজনের বাসা থেকে রক্ত নেওয়া, রক্ত নিয়ে আমরা এটাকে ট্রায়াল অ্যান্ড এরর রান করতাম। যেমন আমরা 3টা রক্ত স্যাম্পল নিতাম, একটা সাথে সাথে টেস্ট করতাম, আরেকটা টেম্পারেচার ছাড়া 2 ঘন্টা ট্রাভেল করে এনে টেস্ট করতাম, আরেকটা টেম্পারেচারে রেখে 2 ঘন্টা ট্রাভেল করে এনে আবার টেস্ট করতাম। তো এভাবে এটা ইনহাউস ছিল 2017-তে। এটা করার পরে আমরা আসলে দেখতাম যে কোন রিপোর্টের সাথে গ্যাপ কতটুক, ডেভিয়েশন কতটুক হচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে আমাদের একটা আইডিয়া হয়ে গেল যে কোনো ব্লাড ট্রান্সপোর্টের ক্ষেত্রে 2টা ফ্যাক্টর কাজ করে, সময় এবং তাপমাত্রা। এই দুটাকে যদি ঠিক রাখা যায় তাহলে রক্ত 100% ঠিক থাকে, কালেকশন থেকে ল্যাবে ড্রপ করা পর্যন্ত। এই দুটো আসলে ঠিক রাখার জন্য যে কৌশলটা ভেতরে রয়েছে, সেই কৌশলটা আসলে কি, যে কি করলে ঠিক থাকছে? এইটার কৌশলটা হচ্ছে আমরা যে কোল্ড বক্স ইউজ করি, এই কোল্ড বক্সের টেম্পারেচারটা কন্টিনিউয়াস কাউকে মনিটর করতে পারতে হবে। অর্থাৎ রিমোটলি কোনো একটা টেকনোলজিতে বলতে পারতে হবে টেম্পারেচার কত, এবং কালেকশন থেকে ড্রপ টাইমটা ট্র্যাক করতে পারতে হবে। অর্থাৎ পেশেন্টের বাসায় যখন রোগীর বাসায় কালেকশন হলো, সেখান থেকে ল্যাবে ড্রপ হচ্ছে, এই টাইমটা ট্র্যাকিং এর মধ্যে থাকতে হবে। এই দুটাই ছিল আমাদের মেইন কৌশল, যে এই দুটাকে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করব না। আমরা প্রয়োজনে একটা পেশেন্ট কম নিব, কিন্তু
আমরা এই দুটো ফ্যাক্টর কোনো সময় কম্প্রোমাইজ আচ্ছা করব না। সে কারণে যে ধরনের বিষয় অনুষঙ্গগুলো ব্যবহার করতে হচ্ছে সেগুলো সম্পর্কে একটু শুনি যে কি ব্যবহার করছেন এই কাজের জন্য। এই কাজের জন্য আমরা যেটা ব্যবহার করছি, আমরা কোল্ড বক্স যেটা ব্যবহার করি, মেডিকেল গ্রেড কোল্ড বক্স, সেখানে আমরা বরফ আইস ব্যবহার করি এবং ওখানে একটা ডেটা লগার বলে আইওটি ডিভাইস আছে যেটা কন্টিনিউয়াসলি টেম্পারেচারকে রেকর্ড করে এবং আমরা দেখতে পারি সিগন্যাল দিয়ে। আচ্ছা, আপনি আপনার সাথে একটা ক্যারিং ব্যাগ নিয়ে এসেছেন, এটার ভেতরে আসলে কি আছে আমরা একটু দেখতে চাই। এটার ভেতরে এই ব্যাগটা আমরা যখন ডিজাইন করি তখন আমরা অনেক বড় ভার্সন করেছিলাম শুরু থেকে, এরপরে এটা 6 নাম্বার ভার্সন, তো আমরা কম্প্যাক্ট ডিজাইনটা আনতে পেরেছি 6 নম্বরে। তো এই ব্যাগটাকে ডিজাইন করা হচ্ছে দুটো জিনিস মাথায় রেখে। আচ্ছা, যারা বাসায় যাচ্ছেন মেডিকেল টেকনোলজিস তাদের কাজের সুবিধার্থে যেসব জিনিসগুলো লাগবে সেগুলো, আরেকটা হচ্ছে কি স্যাম্পলকে যদি আমি ক্যারি করতে চাই সেটার জন্য যেসব জিনিস লাগবে। আচ্ছা, তো শুরুতেই এই চেম্বারটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল ট্রে, এখানে অ্যালকোহল প্যাড আছে, বাটারফ্লাই আছে, যেগুলো লাগে ব্লাড স্যাম্পল কালেকশন করার জন্য। এটাকে রিজার্ভার হিসেবে থাকে, এখান থেকে নিতে পারে তারা শেষ হয়ে গেলে। আমাদের পেশেন্টরা অনলাইনে পেমেন্ট করতে চায় পজ মেশিনে, তো ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারেন ওনারা, এবং আমরা পেশেন্টকে সবাই একটা হার্ড কপি রিসিট চাই, সো আমরা পেশেন্টকে ওখানে রিসিট প্রিন্ট করে দিয়ে দিই। আর আমাদের যে কোল্ড বক্সটা আছে, এটাই তো মনে হচ্ছে এই সবচেয়ে কোল্ড ইম্পর্টেন্ট। বক্সটায় আমাদের এরকম একটা আইওটি ডিভাইস থাকে। আচ্ছা, এই ডিভাইসে আমরা বলতে পারি এটা সব সময় টেম্পারেচার রেকর্ড করছে, record তো আমরা এটা থেকে বলতে পারি আমার এখানে টেম্পারেচার কতটুকু, এবং এই বক্সটা আপনার কম্পার্টমেন্ট করা আছে। আমি যদি অনেক সময় এই ধরনের বিষয়ের ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে অনেকজন রোগীর কাছ থেকে যখন স্যাম্পল কালেকশন করেন তখন মিশে যাওয়ার একটা সম্ভাবনা বা রোগীর কাছে একটা ভীতি থাকে, তো সেটি কিভাবে আপনারা সেটির জন্যই আমাদের এটা করা। আচ্ছা, এটা পেশেন্ট এ যদি হয়, এটা পেশেন্ট বি হবে, এবং প্রত্যেকটা স্যাম্পলের টিউবগুলোকে এরকম জিপলক ব্যাগে লক করে ফেলা হয়। এখানেও লেবেলিং থাকে, এখানেও লেবেলিং থাকে, সো দুবার লেবেলিং থাকে, মিক্স হওয়ার কোনো অপশনই নেই। তো 1 2 3 4 5 6 এর উপর কোনো সময় এখানে আসবে না, 6 জন পেশেন্ট, এই কারণে কোনো সময় এটা মিশে যায় না। এবং আমরা যখন সার্ভিসটা শেষ করি তখন কিছু মেডিকেল ওয়েস্ট ক্রিয়েট হয়। আচ্ছা, যে সুইটা ছিল, যে তুলাটা ছিল, এটা আবার আমরা বাসা বাড়িতে ফেলতে পারবো না, এই জন্য আমরা মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আমরা মেডিকেল ওয়েস্ট ব্যাগ ইউজ করি। আমরা এটা কালেক্ট করে নিয়ে যাই, নিয়ে আমাদের নির্দিষ্ট ল্যাবে যে জায়গা আছে সেখানে ফেলি, সেখান থেকে আবার সরকারি নির্ধারিত যারা আছে তারা নিয়ে যায়। আচ্ছা, যারা এই সার্ভিসটা দিচ্ছে তারা প্রশিক্ষিত কেমন? যেমন আপনি একটি খাবারের একটা কোম্পানির কথা বলছিলেন যেখান থেকে আপনার কনসেপ্টটা এসেছে, সেটা তো খাবারটা বাইরে থেকে গেট থেকে দিয়ে তারা চলে যায়, কিন্তু এক্ষেত্রে দেখা যায় এই সার্ভিসটা দেওয়ার জন্য অবশ্যই বাড়ির ভেতরে আসতে হবে। একটা নির্ভরতা, একটা বিশ্বাসের কিন্তু জায়গা আছে। একটা মানুষকে যদি শুরুতেই দেখে আমার মনে না হয় যে এটা সে পজিটিভ না, সেক্ষেত্রে কিন্তু বাসার ভেতরে মানুষ একটু অ্যালাউ করবে কম। সেক্ষেত্রে আপনি আপনার কর্মচারীদের গ্রুমিং এর যে ব্যবস্থাটা সেটা কিভাবে করেছেন বা কোন কোন দিক খেয়াল রাখছেন? আমরা শুরুতে সবচেয়ে বেশি বিপদে পড়েছিলাম মোজার গন্ধের জন্য। আচ্ছা আচ্ছা, আমি এটা মানে প্রত্যাশাই করিনি। এটা আমরাও কোনোদিন প্রত্যাশা করিনি যখন আমরা এটা নিয়ে করছিলাম, তো আমরাও প্রত্যাশা করিনি যে আমাদের চ্যালেঞ্জটা আসলে এটা হবে। আচ্ছা, তো কারণ যে কোনো ডেলিভারি শুরু হয় শেষ হয় দরজার বাইরে, আমাদের সার্ভিস শুরু হয় ঘরের ভেতরে, কারো কারো বেডরুমে। তখন থেকে আমরা পার্সোনাল হাইজিন এবং অ্যাটেনশন টু ডিটেল আমরা অনেক বেশি দিতাম, ওদের ড্রেস, মোজা। সো আমরা ওদেরকে পরে লেবেলিং করে মোজা দিয়ে দিয়েছি, শনিবার এটা, রবিবার এটা, সোমবার এটা। এই বিষয়টাতেও খেয়াল করতে হয়েছে, লক্ষ্য রাখতে হয়েছে। তো এটা ছিল হচ্ছে গিয়ে যখন কোনো পেশেন্টের কাছে যাচ্ছে তার যেন কোনো কষ্ট না হয়, দুর্গন্ধ না হয়, এবং প্রশিক্ষণের ক্ষেত্রে তাদেরকে একটা প্রশিক্ষণ দিতে হয়। বাসায় যখন রক্ত কালেকশন করা হয় তখন কোনো ইমার্জেন্সি ডেভেলপ করতে পারে, পেশেন্ট মাথা ঘুরে পড়ে যেতে পারে, কারো খিঁচুনি হতে পারে, এই জন্য তাদেরকে আমরা একটা ইনহাউস ট্রেনিং দিই। এই ট্রেনিংটা 1 মাসের। সে যে কোনো সিচুয়েশনে, যে কোনো কন্ডিশন যদি হয়, সে পেশেন্টকে একটা কন্ডিশনে নিয়ে ইমার্জেন্সি কল করতে পারবে, অর্থাৎ সে পেশেন্টকে রিসাসিটেট করতে পারবে একটা লেভেল পর্যন্ত। আচ্ছা, এই প্রশিক্ষণ। আচ্ছা, শুরুতে তো একদম শুরু করেছিলেন 3 জন নিয়ে, 3 জন আপনার জন্য কাজ করছিল, আপনাদের কোম্পানির জন্য।
পরবর্তীতে সেটা কোথায় গিয়ে দাঁড়ালো, কতজনে গিয়ে দাঁড়ালো বর্তমানে? বর্তমানে আমাদের ট্রেনিং পাওয়া, আমাদের ফুল টাইম পার্ট টাইম সবকিছু মিলে আমাদের 12 জন আছে। আচ্ছা, চমৎকার। একদম শুরুর গল্পটাই আসলে আমরা শুনবো যে আমার ল্যাবের শুরুটা কেমন ছিল, কারণ এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য একটা অর্থনৈতিক সাপোর্টের দরকার হয়, মানসিকভাবে সহযোগিতারও কিন্তু দরকার হয়। বেশ কিছু মানুষ লাগে যারা একদম আপনার মতো সমানভাবে এটাকে নিয়ে চিন্তা করবে, ভাববে অংশীদারিত্ব মানুষের আমরা জন্য। যেটা বলি। হ্যাঁ। তো এই গল্পগুলো একটু শুনি। আমার ল্যাবের প্রথম আইডিয়াটা যখন আসে তখন আমরা 3 ফ্রেন্ড ছিলাম, তাজিন, সাজিদ, সাব্বির আমিন এবং আমি। আমরা 3 জনে মিলেই প্রথম আইডিয়াটা করতে থাকি যে ওয়াই নট উই ক্রিয়েট সামথিং, আচ্ছা, যেটাতে মানুষকে আর ল্যাবে যেতে হয় না। কারণ সবারই বাবা মা আছে, আমার বাবা বয়স্ক, সবার বাবা মা আছে, তো আমরা ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করে তখন আমার ল্যাব নিয়ে আইডিয়া শুরু হয়। আমরা অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করি যে নামটা কি দিব। তো নামটা আমার ল্যাব হওয়ার কারণ আছে। সো আমার ল্যাব অর্থাৎ আমার নিজের ল্যাব, পার্সোনাল জিনিস, সেখান থেকে আমার ল্যাবটা আসা। আচ্ছা। এবং আমরা ওখান থেকেই মোটামুটি ভাবে বদ্ধপরিকল্প হই যে এইটা আমরা নেশন ওয়াইড ছড়াবো, যাতে মানুষকে আর কষ্ট করে জ্যাম ঠেলে ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দাঁড়িয়ে না থাকতে হয়। আচ্ছা, আমার ল্যাব নিয়ে যেভাবে রান করছিলেন, একদম 3 বন্ধু মিলে শুরু করলেন এবং 3 জন ইনভেস্ট করলেন, খুব সম্ভবত 40 লক্ষ টাকার মতো, তাই না? শুরুটা এমন ভাবে হলো, যদিও এখন মাসিক ইনকাম অনেক বেড়ে গেছে, কিন্তু তারপরেও এই জায়গাটায় আসা একদিনের কথা নয় এবং একটা জার্নি, ধাপে ধাপে একটা জার্নির মাধ্যমে আপনি এখানে এসেছেন। আমরা সেই জার্নিগুলোই শুনতে চাই, মাঝে কি কি ফেস করলেন বা উদ্দেশ্য যেখানে ছিল সেখানের কতখানি কাছাকাছি যেতে পেরেছেন, এবং অনেকখানি কিন্তু রিস্ক নিয়েছেন সেই সময়টাতে, যে দেশের প্রথম এরকম একটি ডিজিটাল মার্কেট প্লেস যেটা স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকবে, এবং ওই সিদ্ধান্ত থেকে তারপরে এতগুলো টাকা ইনভেস্ট করা, ওই সিদ্ধান্তের কথাটা একটু জানতে চাই যে কতটা রিস্কি ছিল সেটা, এবং সেভাবে আসলে সিদ্ধান্তে কিভাবে উপনীত হলেন 3 জন মিলে? আমাদের 3 জনেরই বিশ্বাস ছিল এই সেবাটা একটা সময় সবাই নিবে। আমরা জানতাম আইডিয়াটা অনেক আগে, একটু আর্লি টাইম হয়েছে, বাট আমরা বিশ্বাস করতাম যে এই জিনিসটা একটা সময় সবাই নিবে বা সবাই করবে। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা যদি এটাতে সাকসেসফুল নাও হতে পারি, অন্য যে কোনো কোম্পানিও যদি হয়, উই ডোন্ট মাইন্ড, কারণ আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে হেলথ কেয়ারকে অ্যাক্সেসিবল করা। এবং ওখান থেকেই বিশ্বাস করা যে ইনভেস্টমেন্টটা করা যায় নিজে থেকে। ইনভেস্টমেন্টটা করে আমরা শুরু করি, এবং আমরা যে কয়জন পেশেন্টের সাথে কাজটা করেছি পাইলট হিসেবে, সবাই আমাদেরকে ফিডব্যাক খুব ভালো দিয়েছিল, এবং সবাই বলতো যে এত সহজে যদি আমি রক্ত দিতে পারি তাহলে আমি এতদিনে এত কষ্ট কেন করেছি। সেখান থেকে আমাদের উৎসাহ, সাহসটা। এবং 2018-তে আমাদের যেটা প্রথম আমরা দেখলাম, আমাদের ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ছিল। একজন যদি সেবা নেয়, সে তার আরেকজন রিলেটিভকে বলবে তুমি এটা নাও, তুমি এটা নাও, কারণ এই সেবাটা খুব ভালো। এবং রিপিট কাস্টমার আমাদের 98%। আচ্ছা, কেউ যদি একবার সেবা নেয়, কোনোভাবেই সে আবার ডায়াগনস্টিক সেন্টারে ফিজিক্যালি যায় না, কারণ সে তার পছন্দের ডায়াগনস্টিক সেন্টার পাচ্ছে, তার পছন্দের মতো টেস্ট করতে পারছে, পছন্দের সময় পাচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে না, সবকিছু আমরা করে দিচ্ছি। চমৎকার। আপনার এই সেবার ক্ষেত্রে চার্জের পরিমাণগুলো কত, কেমন, এবং একই সাথে যারা সেবা নিচ্ছেন তাদের স্যাটিসফ্যাকশনটা কেমন, দুটো বিষয় জানতে চাই। তো আমাদের ক্ষেত্রে যেটা হয়, ডায়াগনস্টিক সেন্টার টেস্টের জন্য যে চার্জ করে আমরা ওই চার্জটাই করি, এর চেয়ে বেশি করি না। কিন্তু আমরা যে একবার পেশেন্টের বাসায় যাচ্ছি, আবার ল্যাবে যাচ্ছি, আবার ল্যাব থেকে রিপোর্টটা নিয়ে পেশেন্টের বাসায় পৌঁছে দিচ্ছি, এর জন্য আমরা 200 টাকা চার্জ করি। আচ্ছা, অনলি 200? সেটা তো কিন্তু অনেক কম। আমি যদি নিজেও যাতায়াত করি, এর থেকে অনেক বেশি খরচ আসবে। সিএনজি ভাড়া শুধু যাওয়াতেই এমন পড়ে যাবে। হ্যাঁ, সত্যি তাই। এই 200 টাকাটা করি, এবং এই ক্ষেত্রে আমাদের আসলে পেশেন্টের স্যাটিসফ্যাকশন হচ্ছে, অনেক পেশেন্ট মাঝে মাঝে বলে আপনারা এত কম টাকা নেন কিভাবে চলেন? হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। তো বিজনেসটা আমাদের আছে, এই বিজনেস মডেলটা আছে, কারণ একটা বিজনেস যখন করে, বিজনেস টু বিজনেস সেটা একটা ডিল থাকে। কিন্তু 200 টাকায় আমাদের শুধু যাতায়াত খরচটাই হয়ে যায়, এবং আমরা এটা দিয়ে চাই যে মানুষ আরো বেশি জানি, সহজলভ্য। বিজনেসের চেয়েও আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের সেবার মানসিকতাটাই বেশি, যে আপনারা সেবাটা দিতে চাচ্ছেন আন্তরিকভাবে। চমৎকার, সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই মানসিকতাকে, এবং একই সাথে জানতে চাচ্ছি যে আমার ল্যাব নিয়ে ভবিষ্যতে আরো অনেক কিছু পরিকল্পনা রয়েছে আপনাদের, সেগুলো শুনি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আসলে আমরা বাংলাদেশের সব জায়গায় আমার ল্যাবকে পৌঁছে দিতে চাই,
বর্তমানে কোন কোন জেলাতে আছে? আমরা ঢাকায় কাজ করছি, চিটাগাংয়ে আমরা কাজ করেছি। করেছি বলতে এখন কি বন্ধ আছে? চিটাগাংয়ে পাইলটিং করে আমরা এখন একটু অফ করেছি আচ্ছা। চিটাগাংটা। আমরা ঢাকায় আছি, চিটাগাংয়ে আমরা কিছুদিন কাজ করেছি বছরখানেক। আচ্ছা আচ্ছা, নারায়ণগঞ্জ আরো বেশ আমরা কিছু জেলায় আছে। আমরা ঢাকা বলতে ঢাকার পেরিফেরি থেকে সবকিছুতে আমরা কালেকশন করতে পারি। ঢাকা সিটিটাই এটাকে ফোকাস ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য মানে তো পুরো বাংলাদেশে। পুরো বাংলাদেশে আমাদের কত দিনের টার্গেট? এই বছর আমাদের ইচ্ছা আরো 3টা শহরে যাওয়া। সামনের বছর আমাদের ইচ্ছা আসলে ডিভিশনাল সিটিগুলোতে চলে যাওয়া। আচ্ছা। এবং আমার ল্যাবের নানান অর্জনের কথা কিন্তু শুনছিলাম, এই অর্জনকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান, কি বলতে চান এই অর্জন নিয়ে? আসলে আমার ল্যাবের উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে হেলথ কেয়ার অ্যাক্সেসিবল করে দেওয়া। অর্জনগুলো আমার ল্যাবের উদ্দেশ্যর সাথেই রিলেটেড। আমি বলবো আমার ল্যাবের অর্জনটা হচ্ছে সবচেয়ে বেশি যখন আমরা পেশেন্টের কাছ থেকে শুনি আপনার এই সেবার কারণে আমার এই ভালো হয়েছে, আমরা প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাই রোগীর কাছ থেকে। আমরা রোগীর কাছ থেকে বকাও শুনি, বকা শুনি না, অনেকে মনও খারাপ করে, অনেকে উপদেশ দেয়। তো অর্জনের জায়গাটা হচ্ছে গিয়ে রোগী যখন বলে যে এই সেবার জন্য আমার এই সুবিধাটা পেয়েছি, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড়। মানে রোগীর পরিতৃপ্তি হচ্ছে আপনাদের প্রশান্তি। চমৎকার। এই যে আমরা ফিডব্যাক গুলোর কথা শুনছিলাম যে রোগীর থেকে আপনারা যেমন ফিডব্যাক পাচ্ছেন, সেগুলোতে আসলে আপনারা কিভাবে কাজ করেন বা ভবিষ্যতের জন্য সেগুলোকে নিজেদেরকে কি করে শুধরে নেন? আমাদের ফিডব্যাক মেকানিজমটা হচ্ছে যদি কোনো ফিডব্যাক আমাদের কাছে আসে, সেটা হতে পারে রক্ত নেওয়ার সময় ব্যথা পেয়েছি, এটা খুব কমন ফিডব্যাক হয়। দেন আমরা ওই ফিডব্যাকটাকে আমাদের একটা হচ্ছে ইস্যু ট্র্যাকার আছে, ওখানে ফেলার পরে আমরা আসলে দেখি এটা কি হিউম্যান এরর, না এটা কি ম্যাটেরিয়াল এরর, না এটা কি স্পেশাল কন্ডিশন। আচ্ছা। সো কিছু ক্ষেত্রে দেখা যায় যে রক্ত নিচ্ছে তার টেকনিকের সমস্যা আছে, কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে ম্যাটেরিয়ালের সমস্যা আছে। সো আমরা এভাবে করে এটাকে সেকশন ওয়াইজ করে সলভ করার চেষ্টা করি। এই কারণে আমরা এখন পর্যন্ত যতগুলো ফিডব্যাক পেয়েছি সলভ করতে পেরেছি। এবং আমরা তো আসলে রক্ত নেয়ার যে বক্সের ভেতরে যেরকম দেখছিলাম যে বিষয়গুলো থাকে আপনি বুঝিয়ে দিচ্ছিলেন, সেটা ছাড়াও তো আরো অনেক সার্ভিস আপনারা দিয়ে থাকেন, সেগুলো তো কি করে আসলে ফোকাস করেন? কারণ রক্তের ব্যাগটা যেমনটা আমরা দেখছিলাম যে তাও ক্যারি করা যাচ্ছে, বা এমন অনেক টেস্ট তো আছে যেগুলোতে আসলে ফিজিক্যালি যেতে হবে, বা ইসিজি থাকতে পারে বা ইকো থাকতে পারে, সেগুলো আসলে কিভাবে করা হয় বা সেক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করেন? আমরা পেশেন্টকে যে সহযোগিতা করি, পেশেন্ট যদি কোথাও ইসিজি, ইকো, সিটি স্ক্যান কিছু করতে চায়, যেটা রেডিওলজি এবং ইমেজিং, যেখানে ফিজিক্যালি যেতে হয়, আমরা তাকে ইনফরমেশনটা দেই। আপনি যদি এই কাজটা করতে চান তাহলে আপনাকে কিন্তু না খেয়ে থাকতে হবে, আপনার একটা প্রিপারেশন আছে, কারণ সে যদি না জেনে চলে যায় তাহলে তাকে আবার রিটার্ন আসতে হবে। তখন আমরা আসলে ইনফরমেশন পয়েন্ট হিসেবে কাজ করি। এবং সেই যদি বলে আসলে আমাকে একটু জেনে দিন তো পপুলারে এটা প্রাইস কত বা ইমনেসেনে কত প্রাইস কত, আমরা প্রাইসটা জেনে দিই। আচ্ছা, তখন আমরা ইনফরমেশন শুধু প্রাইস জানিয়ে দেওয়াই নয়, আপনারা আরো একটা বিষয় পরিকল্পনা করছেন, সেটা হচ্ছে আরো বড়। আমি বলবো যে একটা সময় আপনারা পরিকল্পনা করলেন সেবাটা মানুষের ঘরের ভেতর পর্যন্ত দেবেন, কিন্তু তারপর আপনারা যখন দেখছেন যে সেবাটা দেওয়ার জন্য ল্যাবে আবার নিয়ে যেতে হচ্ছে, টেস্ট করতে হচ্ছে, তারপরে আবার রোগীর কাছে নিতে হচ্ছে, তখন পরিকল্পনা করলেন যে ল্যাবটাই কিভাবে ভ্রাম্যমান করা যায়। বিষয়টা কিন্তু দারুণ। এটার জন্য আসলে কাজ কতখানি এগিয়েছে? এটার জন্য এটা মোবাইল ডায়াগনস্টিক নিয়ে আমরা অনেকদিন কাজ করেছি। আমরা প্রাইমারি হিসাবে এটা ডিজাইন এবং ফিজিবিলিটি টেস্টটা করে ফেলেছি, কারণ একটা হলো বাসে সব ইকুইপমেন্ট টেকনোলজি নিয়ে সেফটি অ্যান্ড এভরিথিং, তো আমরা এখন মোটামুটিভাবে প্রিপেয়ার্ড এটা নামানোর জন্য। কিন্তু মাঝখানে আমরা যে বাস এবং কিছু রুলস, রুট পারমিট, সেগুলো চেঞ্জ হওয়ার কারণে আমরা একটু পিছিয়ে গেছি, কিন্তু আমরা আসলে এই বছরই আমাদের প্ল্যান ছিল। এই বছরই তো আমরা আগামী বছর নাগাদ এটা আশা করছি পেয়ে যাব। আবারও আরো একটা সাধুবাদ জানাচ্ছি, কারণ এত সুন্দর একটা উদ্যোগ, এটা আসলে অসুস্থদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। যেহেতু এই সেক্টরে আপনি কাজ করতে চাইছেন, আর কোনো বিষয় আছে বা আর কোনো দিক আছে যেটা নিয়ে আপনি ভবিষ্যতে কাজ করতে চান? আমার ভবিষ্যতে ইচ্ছা আসলে মানুষের হেলথ সিকিং বিহেভিয়ার যেটা আছে সেটা রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভে নেওয়া যাওয়া। আচ্ছা। যখন আমরা অসুস্থ হলে চিকিৎসা নেই তখন আসলে এটা বেশি এক্সপেন্সিভ এবং কষ্টদায়ক, কারণ আমরা রোগটা হয়ে গেছে তখন আমরা চিকিৎসা নিচ্ছি। কিন্তু আমরা যদি প্রিভেন্টিভ কেয়ার, যেটা প্রোঅ্যাক্টিভ হেলথ কেয়ার, আমরা যদি আগে থেকে রোগ নির্ণয়ের চেষ্টা করি তাহলে আমরা অনেক আগে রোগটা ধরতে পারি এবং আমাদের তখন কষ্ট কমে যায়, মেন্টাল পিস বেড়ে যায়। তো ভবিষ্যতে ইচ্ছা আসলে কোনো মানুষই নিজের বডিকে সেকেন্ডারি চিন্তা করবে না, এটাকে প্রাইমারি চিন্তা করবে।
অ্যানুয়াল যে হেলথ চেকআপ প্রতি বছর এটা সবাই করবে, যেটাতে আমরা আসলে অনেক অবহেলা করি, নিজেরাও করি এই কাজটা, সেটা আসলে করা উচিত না আমাদের। একদমই তাই। আপনার যদি একটু ব্যক্তিগত জীবনের গল্পে আমি চলে যাচ্ছিলাম যে আমরা এতক্ষণ আপনার কাজের এত অর্জনের কথা শুনছিলাম, এত চমৎকার কাজ করছেন আপনি, ব্যক্তি জীবনে আপনি কেমন আছেন? আপনার জীবন সঙ্গী একজন ডক্টর এবং আপনাদের একটি কন্যা সন্তান আছে, সংসার জীবন কেমন চলছে, পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। সো আমার মেয়ে হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে শান্ত এবং ভদ্র একজন বাচ্চা। সে যখন বাসায় থাকে আমরা বুঝতেও পারি না সে বাসায় আছে। আমার মেয়ে ক্লাস 5-এ পড়ে, আমার ওয়াইফ ডক্টর, উনি সনোলজিস্ট, আর আমরা 5 ভাই বোন। আমার 2 বোন বড়, তারপরে আমি ছোট ভাই বোন। বাবা মারা গিয়েছেন 2021-এ, মা আছেন। আমরা সুখী পরিবার বলতে পারি। বাহ, মাশাআল্লাহ। নিজের কাজের বাইরে তো আসলে আরো অনেক ধরনের কাজই করা হয়, যেমন আপনার সহধর্মিণী একজন ডক্টর, তাকে সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া। এর বাইরে আপনি সম্ভবত বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করেন। জি, একটু শুনি আপনার কন্টেন্ট সম্পর্কে। কি আমি যেটা করি হেলথ অ্যাওয়ারনেস কন্টেন্টটা ক্রিয়েট করি। আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো, সচেতন করা, যে জিনিসগুলোর জন্য, অর্থাৎ আমাদের বিহেভিয়ারটা হয়ে গেছে ওষুধ ড্রিভেন। কিছু হলে আমরা ওষুধ খেতে চাই, বা কিছু হলে আমরা ওষুধের খোঁজ করি এটা দিয়ে সলভ করা যায়। অনেক কিছুই খাবার দিয়ে সলভ করা যায়। যেমন অ্যাজ এক্সাম্পল যদি বলি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে মেজরিটি মানুষের প্রবলেম হয় হচ্ছে গিয়ে কনসেন্ট্রেশন করতে পারে না এবং দুর্বলতা লাগে। আচ্ছা, যাদের ঘুমের সমস্যা হয় তাদের জন্য ম্যাগনেসিয়ামের একটা প্রবলেম থাকে। এই জিনিসগুলো নিয়ে আমি একটু লেখালেখি করি এবং আমি চাই মানুষ এগুলো জানুক। টেস্টের সাথে কোনো সম্পর্ক নেই আমার লেখা হচ্ছে গিয়ে টোটালি প্রোঅ্যাক্টিভ বিহেভিয়ার এবং লাইফস্টাইল নিয়ে। বর্তমানে আসলে কয়েকটি সমস্যা ভীষণ কমন, প্রায় প্রতিটি ঘরে ঘরে। অ্যাসিডিটি, মাথা ব্যথা, গ্যাসের জন্য আমরা এক ধরনের ওষুধ খাচ্ছি এবং দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছি। ব্যথার জন্য আমরা এক ধরনের কমন ওষুধ খাচ্ছি, আমি কোম্পানির নাম বলছি না, কিন্তু আমরা সবাই জানি কি ধরনের ওষুধগুলো খাচ্ছি। এটা থেকে উত্তরণের জন্য আসলে কি ধরনের খাদ্য ব্যবস্থা আসলে মেইনটেইন করলে আমরা ভালো থাকতে পারবো? আমাদের দেশে অ্যাসিডিটির একটা কারণই সেটা হচ্ছে তেল। আমরা স্পাইস নিয়ে অনেক কমপ্লেন করি। স্পাইস আসলে ওইভাবে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইরিটেট করে না। আচ্ছা, আমরা যে তেলটা ইউজ করি, আপনি যখনই সিড বেজ অয়েল খাবেন, যেটা কোনো দানা থেকে আসতেছে, সেটা যে দানাই হোক, সেই অয়েলটা আপনার গ্যাস্ট্রিক ইরিটেশন করবে। কিন্তু আপনি যখন তেলটা খাবেন কোনো ফ্রুট বেজ, অলিভ অয়েল বা এই টাইপের কোনো, অথবা ফিশ অয়েল, তখন ওই অয়েলটা আপনার গ্যাস্ট্রিক ইরিটেশন করবে না। আচ্ছা, আমাদের রান্নার অভ্যাসই হচ্ছে কি অনেক তেল দিয়ে করা, মশলা, এই জন্য আমাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটিটা অনেক বেশি। এবং আমরা এই কারণে গ্যাসের ওষুধ যেটা খাচ্ছি এটাও আসলে ঠিক না, কারণ গ্যাস্ট্রিকের ওষুধেরও একটা মেয়াদ আছে, এতদিন পরে আর খাওয়া যায় না, এটা আজীবন খাওয়া যায় না। এবং আমার এটা শুনে মনে হচ্ছিল আমাদের সকলের যদি সৌদির মতো খাবার অভ্যেস থাকতো তাহলে মনে হয় আমরা একটু সুস্থ থাকতাম। আপনি ছোটবেলায় যেমনটা বলছিলেন, মশলাদার খাবার না, বলছিল যে একদমই লবণ, তেল, মশলা একটু কম দিয়ে সেদ্ধটাই খায়। আমাদের জন্য আসলে সেটাই ভালো। এবং আমাদের ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে গল্প করে, অনেক কিছু জানলাম এবং আপনার জন্য অনেক শুভকামনা থাকছে যেন আপনি যে পরিকল্পনা নিয়ে, যে স্বপ্ন নিয়ে এগিয়েছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে পারেন, আরও অনেকগুলো খাতে আপনি কাজ করতে পারেন। এবং আজকে রাঙা সকালে এসে কেমন লাগলো এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলতে পারেন। আমার ল্যাবের উদ্দেশ্য হচ্ছে কি স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করে দেওয়া এবং মানুষকে রিঅ্যাক্টিভ হেলথ থেকে প্রোঅ্যাক্টিভে কনভার্ট করা, যাতে মানুষ রোগ অনেক আগে ধরতে পারে এবং কোনো রোগেই জানি কষ্ট না হয় এবং লেট স্টেজে ডায়াগনোসিস না হয়। আমার ল্যাবের সাথে যোগাযোগ করার জন্য আমাদের কল সেন্টারে কল করতে পারেন 09643445566, অথবা আমাদের ফেসবুক পেজে আমার ল্যাব লিখে যে কোনো অনুসন্ধান করতে পারেন। ধন্যবাদ।